এত সিরিয়াস হয়ে বসতে হবে না, মানে বি ভেরি ক্যাজুয়াল অ্যান্ড নর্মাল। সো আজকে আমরা জানি কেন এখানে গ্যাদার্ড হয়েছি, রাইট? জানি না, মানে হ্যাঁ বা না বলা যাবে, এতে কোনো প্রবলেম নেই। হ্যাঁ, না, যে কোনো কিছু বলা যাবে, হাসাও যাবে। সো বিকজ নার্ভাসনেসের কিছু নেই, আমি এখানে এক্সাম নিচ্ছি না, কিছু না, জাস্ট কথা বলতে এসেছি। সো আমার একটা ছোট্ট ইন্ট্রোডাকশন দিয়ে দিই, আমি দেবলীনা চক্রবর্তী। আর বেশি কিছু ইন্ট্রোডাকশন এখন দেবো না, এটা সেশনের পরে, মানে কথাবার্তার পরে দেবো। সো আমি একজন একজন করে ডাকবো। আজকে এখানে আমরা আছি এখন ফ্যাকশন ইনস্টিটিউশনে। সো আমরা জানি এখানে কী কী সাবজেক্টস পড়ানো হয়, আমাদের মধ্যে কী কী ডেভেলপমেন্ট আমরা পেয়েছি বা পাচ্ছি, বা আরও স্টুডেন্ট যারা নতুন হচ্ছে, তাদের যারা আসছে নতুন, তাদের মধ্যে কী কী ডেভেলপমেন্ট তারা দেখতে পাচ্ছে। অবভিয়াসলি যারা যারা মানে ডেভেলপমেন্ট হচ্ছে তারা নিজেরা জানে। তো এখন একটা প্রেজেন্টলি নিট এক্সামের রেজাল্ট দিয়েছে, তাই তো? সো বেসিক্যালি আজকের আমাদের এখানের গ্যাদারিংটা ওই কারণেই, ঠিক আছে? তো আমি একে একে ডেকে নেব, তোমাদের কিছু ছোটো মোটো এক্সপিরিয়েন্স আমি জানতে চাইবো রিগার্ডিং ফ্যাকশন ইনস্টিটিউশন, রিগার্ডিং দ্য ক্লাসেস অফ ফ্যাকশন ইনস্টিটিউশন, রিগার্ডিং দ্য টিচার্স অফ ফ্যাকশন ইনস্টিটিউশন, রাইট? তো প্রথম কে আসবে? তোমার নাম কি? কৃষ কুমার দেব। সো তোমার নিট এক্সামে স্কোর কতটা ছিল? 685 ছিল। 685, 7 out of 720। তো ওর জন্য একবার ক্ল্যাপ তো হওয়া দরকার। থ্যাংক ইউ, তোমার তরফ থেকে আমি থ্যাংক ইউ বলে নিচ্ছি। তো তোমার এক্সপিরিয়েন্সটা, তুমি একটা কথা বলো, তুমি যখন জয়েন করেছিলে ফ্যাকশন ইনস্টিটিউশন, তখন তখন থেকে কি তুমি মানে অনেকটা ভালো স্টুডেন্ট ছিলে, না তুমি এখানে এসে অনেকটা ডেভেলপমেন্ট দেখতে পেরেছো নিজের মধ্যে? এটা মানে প্রথমে যখন এসেছিলাম মানে একটু বলতে গেলে যে মেন মেন কথাটা ছিল যে মানে নিয়েছিলাম তো পিসিবি, কিন্তু পিসিবি মেন ছিল, কিন্তু মেন বায়োটাই সব থেকে উইক ছিল। মানে ফিজিক্স কেমিস্ট্রি বায়োর মধ্যে বায়োটা প্রথম দিকে প্রথম টেস্ট দিয়েও বোঝা যাচ্ছিলো। আর মানে কয়টা লেকচার আমার মিস্টেক ছিল যে কিছু থিওরিটিক্যাল মিস্টেক বা কনসেপচুয়াল, মানে আমি কিভাবে পড়তে হয় এটা প্রথমে একটু মানে গুলিয়ে ফেলেছিলাম। তো স্যার হেল্প করেছিল, মানে প্রথমেই বলেছিল যে মানে ঠিক আছে তুই ফিজিক্স কেমিস্ট্রি ঠিক আছে মোটামুটি, মানে তুই বুঝতে পারিস এটা করতে পারিস, কিন্তু বায়োটা ঠিক করে হচ্ছে না। যেমন আমি এখন বুঝতে পারি যে আমার প্রবলেমটা ছিল যে এনসিআরটি, মানে আমি ডাইরেক্ট এনসিআরটি পড়ে নিতাম। স্যারের নোটসগুলি প্রথমে একটু মানে ইম্পর্টেন্স, মানে প্রথমে আমি এনসিআরটি পড়ে নিতাম, পরে নোটস পড়তাম। কিন্তু স্যারের ক্লাসে বলতো, মানে এমফেসাইজ করতো স্যারের নোটস পড়ে তারপরে যে এনসিআরটিকে ফোকাস করে তারপরে পিওয়াইকিউ, মানে একটা সিকোয়েন্সটা যে বানিয়ে নেওয়া হয়েছিল সেটা খুব হেল্প করেছিল। মানে আচ্ছা, মানে তোমার অন্য সব সাবজেক্ট ভালো ছিল, বায়োলজিতে একটু উইক ছিলে, তার জন্য এখানে এসে অনেকটা ডেভেলপমেন্ট, মানে তার জন্য তুমি ভেবেছিলে যে বায়োলজিও হয়ে যাবে, মানে কিছু ছিল কি, মানে একটা কনফিডেন্স ছিল যে হয়ে যাবে? তারপর যখন দেখলে যে স্কোর একটু আপ ডাউন করছে, তখন তুমি সাপোর্টটা নেওয়ার মানে স্যারের কথা অনুযায়ী চললে, তাই তো? হ্যাঁ, মানে প্রথম দিকে মানে একটাই ছিল, প্রথম দিন মানে যেমন আমরা প্রথম পিসিবি টেস্ট নিয়েছিল, প্রথম 1-2টা টেস্টে মানে ওভারঅলটা মানে কি অ্যাভারেজ একটা স্কোর ছিল, কিন্তু ম্যাক্সিমাম মানে কাটা যাচ্ছিল মানে বায়ো থেকে। তো এটা মানে স্যারে কনসাল্ট করেছিলাম, স্যারও বলছিল যে বায়োটাকে ফোকাস কর, ফিজিক্স কেমিস্ট্রি তুই যেভাবে করছিস চালিয়ে যা। আর মানে ফিজিক্স কেমিস্ট্রি এমন না যে ভুল হতো না, অনেক ভুল হতো। মানে প্রথমের দিকে যেমন ফিজিক্সটা একটু কয়টা পার্ট যেমন নিউমেরিক্যাল, থিওরি আমি মানে পিওয়াইকিউ বেশি করতাম, মানে থিওরিতে ফোকাস করতাম। তো সেটাও মানে পিওয়াইকিউতে করে স্যারে যেভাবে করতো, মানে টেস্টগুলি খুব হেল্প করেছিল কি প্রথমে। তো তোমার লাস্ট ফেজের যে ইমোশনাল সাপোর্টটা থাকে, তোমার কি সেটা দরকার পড়েছিল, নাকি তুমি ইউ ওয়্যার লাইক এনাফ কনফিডেন্ট কি তোমার হয়ে যাবে, নাকি তোমার এখান থেকে সাপোর্টটা নেওয়ার দরকার পড়েছিল আবার? সাপোর্টটা তো খুবই মানে ইম্পর্টেন্ট ছিল, কারণ যেহেতুই মানে মার্কস হোক, যেহেতুই মানে আপ ডাউন হোক বা মার্কস ভালো আসুক খারাপ আসুক, কিন্তু সাপোর্টটা একটা ইম্পর্টেন্ট জিনিস। কারণ ম্যাটার করে লাস্ট উইথ 3 hour 20 minutes, এটাই ম্যাটার করে। তো যেহেতু মানে সাপোর্ট আমি পেয়েছিলাম লাস্ট দিনও, স্যার মানে আগের দিন মানে 4 তারিখ ফোন করেছিল, মানে একটা যে আমারও মানে খুব প্যানিক করছিলাম যে হবে কি হবে না, কি ফার্স্ট টাইম দিচ্ছি, অনেকজন আমার সঙ্গে আছে, যে অনেকজন আছে ভালো আছে, অনেকজন আছে মানে একটু উইকও আছে। তো আমি ঠিক করে বুঝতে পারছিলাম যে মানে কী স্কোর আসবে, বা আমি সেই টাইমে সেগুলো মানে সব কোশ্চেনগুলো করতে পারবো না। মানে যা থিওরি পড়েছি, যেটা পড়েছি সেটা মানে খুব অ্যাপ্লাই করতে পারবো না। তো এই সাপোর্টটা খুবই ইম্পর্টেন্ট ছিল। যদিও
লাস্ট পর্যন্ত এক্সাম কয়টা কোশ্চেন একটু প্যানিক হয়ে গেছিলো, তবুও মানে এটাও যাতে না হতো, তো হয়তো বা আরও সাপোর্টটা না পেলে আরও মার্কস চলে যেত এমন হতো। আচ্ছা, সো লাস্ট মোমেন্টের প্যানিকটা সাপোর্টের কারণে অনেকটা ঠিক হয়েছে, এটা 685 অবধি চলে গেছে, রাইট? তো আরেকবার ক্ল্যাপ হয়ে যাক ওর জন্য, 685 স্কোর করেছে ও নিট এক্সামে। থ্যাংক ইউ সো মাচ, থ্যাংক ইউ। কে আসতে চাইছে নেক্সট? তোমার নাম বল। শরীর দে। আচ্ছা, শরীতে, তুমি তোমার এক্সপিরিয়েন্সটা শেয়ার করো ফ্যাকশন ইনস্টিটিউশন ফ্রম দ্য বিগিনিং অ্যান্ড টিল টুডে। আমি ফ্যাকশনে জয়েন করেছিলাম ক্লাস 10-এ। তো ক্লাস 10-এ তো বায়োলজি ক্লাসে জয়েন করেছিলাম। তো এখানে মানে যেটা ক্লাস 10-এর সিলেবাস এটা থেকে একটু এক্সট্রা পড়ানো হয়েছিল। তো ওইটা তখনই দাদা আমাকে বলেছিল যে আমার নিটটা মানে এই লাইনে যাওয়া উচিত আর কি। তো নিটটা আমি দেব। তো আমি যখন 11-এ উঠেছি আমার ওইভাবে প্রবলেম হয়নি আর কি বায়োলজিতে, যে হঠাৎ করে 10 থেকে 11-এ উঠলে যেটা হিউজ জাম্প থাকে এরকম কোনো প্রবলেম হয়নি। তো ওইটা হেল্পফুল। আর ফিজিক্সে আমি খুব উইক ছিলাম 11-এ, তো মার্কসটা বেশিরভাগ ফিজিক্সের জন্যই কম আসতো। সেরকম মার্কসটা ফিজিক্সের জন্যই কম আসতো, মানে 400 সামথিং আসতো আর কি। তো মার্কসটা সেই রকম ফিজিক্সের জন্যই কম আসতো। তো আমি যখন 12-এ দাদার মানে সৌম্যদীপ দাদার কাছে মানে অ্যাডমিশন নিয়েছি, তারপর আমার ফিজিক্সের যে ফেয়ারটা ছিল এটা একটু কমে, ফিজিক্সের ফেয়ারটা যেটা ছিল এটা একটু কমতে শুরু করলো। তারপর ক্লাসের পরে তো ডাউট সেশন হতো, তো প্রত্যেক ক্লাসের পরেই আমি ডাউট নিয়ে যেতাম, বা এই যদি দরকার লাগতো তাহলে এক্সট্রা টাইম নিয়ে আমি ডাউট সলভিং করতাম বায়োলজি বা ফিজিক্সে, কারণ আমি ক্লাসে সেইভাবে বলতে পারতাম না। তা আমি ক্লাসের পরে এসে সেইটা ডাউটটা সলভ করতাম আর কি। আচ্ছা, তো ডাউট সলভ করতো কিন্তু লুকিয়ে লুকিয়ে। তো তোমার স্কোরটা কতটুকু হয়েছে লুকিয়ে লুকিয়ে ডাউট সলভ করে? 646। 646, ভালো, একবার ক্ল্যাপ হয়ে যাক। দেখো শুধু, ঠিক আছে ক্ল্যাপটা কমপ্লিট হোক। শুধু ক্লাসের মধ্যে জিজ্ঞেস করলে না, লুকিয়ে লুকিয়েও জিজ্ঞেস করা যায়। ফ্যাকশন ইনস্টিটিউশনে তুমি লুকিয়ে লুকিয়েও জিজ্ঞেস করতে পারবে, তবুও তোমাদের ডাউট ক্লিয়ার হয়ে যাবে, রাইট? তবুও তুমি 600 এভাব তো ক্লিয়ার করে নেবেই, মানে স্কোর করেই নেবে, তাই তো? তুমি কি বলতে চাও? হ্যাঁ, শিওর? ডাউট, এখানেও ডাউট আছে, স্যারকে পরে লুকিয়ে গিয়ে জিজ্ঞেস করে নিও। তো তুমি আরো কিছু এক্সপিরিয়েন্স মনে করো লাস্ট ফেজটাতে, যেটা আমি অন্যদেরকে ওই কোয়েশ্চেনটা করেছি, যে লাস্ট ফেজের যে ডাউট ক্লিয়ারেন্স থাকে মনে করো আগের দিন বা কিছু ঘন্টা আগে, ওই সাপোর্ট, ওই যে সাপোর্টটা দরকার, এটা কতটুকু তুমি পেয়েছো? লাস্ট 1 মান্থে তো টেনশন আরও বেড়ে গিয়েছিল যে নিট তো একদম কাছে এসে পড়েছে। তারপর লাস্ট 1 উইকে আমি মানে যত ডাউটস ছিল সব মানে এক্সট্রা ডেট দিয়ে আমি সলভ করে নিতাম। তো আর পরীক্ষার আগের দিন তো রাত প্যানিক ছিল প্রচণ্ড একটা, যে কারণ এত বড় এক্সাম নেক্সট দিন। তো এরপরে স্যার কল করেছিল, তো কল করে বলেছে যে এত টেনশন নেওয়ার কিছু নেই, যা তো পড়েছি 2 বছর তো সব পড়ে মানে যা পড়েছি ভালোই হবে আর কি। তো এটা আমার একটা কনফিডেন্স বুস্ট করেছে। তারপর এত একটা টেনশন করিনি আর কি। আর সবসময় যখন দরকার ছিল, কারণ 2 বছরে তো আর সবসময় তো ফুল মানে সেইভাবে মার্কস থাকে না, আপস অ্যান্ড ডাউনস থাকে। তো যখনই বেশিরভাগই কমতো আবার বাড়তো, কমতো বাড়তো, এমনই মানে এমনই মার্কস। তো যখনই কমতো একটা থাকে যে পাবো মানে এই কলেজ পাবো নি বা এই স্ট্রিমটা নেওয়া আমার মানে ঠিক হয়েছে নি। তো তখন আমার যদি কনফিউশন হতো আমি ওদের কাছে মানে গিয়ে এটা বলতাম আর কি। তো ওরা তারপর সাপোর্টটা দিত আর কি, যে এমন তো আপস অ্যান্ড ডাউনস হয়ই, সবারই হয় মানে এটা। তুমি মানে পরীক্ষার মানে যেভাবে বললে 1 মান্থ 1 উইক ডে, ওই প্রতিটা ধাপে ধাপে লুকিয়ে লুকিয়ে জিজ্ঞেস করে নিতে নাকি? মানে 1 মান্থ হ্যাঁ মানে কল করলেও অ্যাভেলেবেল, বা হোয়াটসঅ্যাপে আমি যা ডাউটস ছিল তা। হ্যাঁ। ঠিক আছে, ওর খুব সুন্দর, খুব ভালোভাবে বলেছো, লুকিয়ে লুকিয়ে জিজ্ঞেস করলে কোনো অসুবিধা নেই, কারণ টিচাররা যে অ্যাভেলেবেল থাকে সব সময়, এটাই অনেকটা বড় ব্যাপার, রাইট? এই ইনস্টিটিউশনের মধ্যে তুমি যে সেই জিনিসটা পাচ্ছ, যে কোনো সময় সাপোর্ট, এখন এটা লুকিয়ে হোক সবার সামনে হোক যেভাবে হোক, কারণ বেসিক্যালি কি হয়, ম্যাক্সিমাম কি হয় যে আমরা একটা প্রফেশনালিজম মেনটেন করি অনেক ইনস্টিটিউশনে, লুকিয়ে বা আলাদা করে আর কিছু জিজ্ঞেস করা যায় না, তাই তো? বাট অ্যাকর্ডিং টু ইউ ফ্যাকশন ইনস্টিটিউশনে সেই জিনিসটাও অ্যাভেলেবল, যে কোনো টাইমে ডাউট ক্লিয়ারেন্স, রাইট? তো তোমার মধ্যে অনেকটা ডেভেলপমেন্ট তুমি দেখতে পেরেছো তার জন্য, তাই তো? একবার থ্যাংক ইউ বলো তো ফ্যাকশন ইনস্টিটিউশন। থ্যাংক ইউ ফ্যাকশন ইনস্টিটিউশন। স্যারদেরকে বলবে ইন্ডিভিজুয়াল। থ্যাংক ইউ নীলাদিস।
দুজনই দাদা। দুজনই দাদা, আচ্ছা ওর দুজনই দাদা, তো দাদাদের একবার থ্যাংক ইউ বলো না থ্যাংক ইউ নীলাদ্রি দাদা অ্যান্ড থ্যাংক ইউ সৌম্যদীপ দাদা ফর ফর দিস অ্যাচিভমেন্ট। হ্যাঁ, থ্যাংক ইউ সো মাচ, থ্যাংক ইউ। জেনিত পল। সো তুমি এখানে ফ্যাকশন ইনস্টিটিউশনে যেদিন থেকে জয়েন করেছো আজকের ডেট অবধি তোমার মধ্যে কী কী ডিফারেন্স তুমি দেখেছো, এবং তোমাদের যে টিচার আছে ওদের কন্ট্রিবিউশনটা তোমার ডেভেলপমেন্টে কতটা সাহায্য করেছে, এটা যদি একটু শেয়ার করতে। আমি এখানে ফ্যাকশনে জয়েন করেছিলাম একদম 11-এর ইনিশিয়াল স্টেজ থেকে। ফার্স্ট ছিল ওরিয়েন্টেশন ক্লাস। ওই দিন আমি যখন ফার্স্ট এসেছি এখানে অনেক স্টুডেন্ট ছিল, আমি প্রথমবার দেখেছি এতগুলো স্টুডেন্ট একটা ইনস্টিটিউটে। তো আমি এসে হঠাৎ করে দেখলাম যে স্যার আসলো, অনেকগুলো স্টুডেন্ট স্যারকে আগে থেকে চিনতো, কিন্তু আমি চিনতাম না, আমি একজনের রেফারেন্স দিয়ে এসেছিলাম। সো এরপর এসেছি পরে আমি তখন বুঝলাম যে ফার্স্ট দিন আমি তো জাস্ট জানতাম যে নিট একটা এক্সাম যেটা দিয়ে মেডিকেল পড়তে লাগে। এখানে এসে বুঝলাম যে এটার জন্য কতটুকু হার্ডওয়ার্ক লাগবে, প্লাস কিভাবে যাওয়া যাবে এই পাথটাতে স্যার বলেছিল। এরপর স্যার বলেছিল যে স্যারকে বিশ্বাস করে জাস্ট ট্রাস্ট করে ওই পাথটা স্যার যেভাবে বলবে এভাবে ফলো করলে রেজাল্টস আসবে। সো আমি আমার তরফ থেকে পুরো ট্রাই করেছি যেন আমি স্যারের সব রকম কথা মানি, স্যার যেভাবে বলেছে এভাবে চলি, যেই সাবজেক্ট যেভাবে পড়তে লাগবে পুরা স্যারের উপরে আমি ডিপেন্ডেন্ট ছিলাম। তো এই হিসাবে আমার যতটুকু মার্কস এসছে আমি এটা দিয়ে স্যাটিসফাইড। 600+ হয়েছে, 627। সো আমি ভাবি যে সবাই বলবে যে মার্কস একটা স্টুডেন্টের ক্রেডিটে আসে, কিন্তু আমি বলতে চাবো যে এখানে দুজন টিচার নীলাদ্রি স্যার প্লাস সৌম্যদীপ দাদা, দুজন দাদা অনেকটা কন্ট্রিবিউশন হয়েছে দুজনের। আমি বায়োলজি যখন একদম ফার্স্ট ছিল, বায়োলজি আমার ফেভারিট সাবজেক্ট ছিল, তো আমার ইনক্লিনেশন ছিল একটা সাবজেক্টের দিকে। তো আমি প্রথম ইনিশিয়ালি আমি বায়োলজি নিজে নিজে পড়তাম, কিন্তু আমার অনেক রকম ডাউটস ছিল, আমি ডাউটস ক্লিয়ার করতাম না, আমার লেকচার দেখতে বেশি একটা ভালো লাগতো না, তো আমি ডাউটস জমিয়ে রাখতাম। এরপর আমি যখন এখানে এসেছি তখন আমি বুঝেছি স্যারের পড়ানোর স্টাইলটা। ইনিশিয়ালি স্যারকেও আমার ভয় লাগতো, সবাই আমি জিজ্ঞেস করতে পারতাম না। এরপর 2-3টা লেকচারের পরে আমি ফ্যামিলিয়ার হয়ে গেছি স্যারের সঙ্গে। এরপর থেকে আমার ডাউট ক্লিয়ারিং সেশনও স্যারকে বললে স্যার দেখাতো, অনেক সময় ক্লাসের মধ্যেও যদি ডাউট থাকতো হাত তুলে জিজ্ঞেস করা যেত। সো এটা নিয়ে ফ্যাকশন অনেকটা হেল্পফুল। যার যেরকম ডাউট থাকে, বোথ ফিজিক্স বোথ বায়োলজি, দুটোটা সাবজেক্ট দুটোটা টিচার ভালো করেই হেল্প করে। ফিজিক্সে অনেক সময় নিউমারিক্যালসের সময় আমাদের অনেক প্রবলেম হয়, ফিজিক্স একটা ট্রিকি একটা সাবজেক্ট আমার জন্য। আমি ভাবি আমি ফিজিক্সে অনেক কমজোর, তো আমার জন্য ফিজিক্স মানে অনেকটাই ইম্পর্টেন্ট আমার জন্য ফিজিক্সটা। তো এটাতে সৌম্যদীপ দাদা অনেকটা হেল্প করেছে। আর বায়োতে আমার এনসিআরটি, আমি ক্লাসের লেকচার্স করতাম, আমার এনসিআরটি পড়তে অনেকটা ইস্যু হতো, প্রবলেম হতো, তো এনসিআরটি মার্ক করে এসে দাদাকে দেখাতাম আর দাদা সবটা পার্ট বুঝিয়ে দিত। প্লাস কোনো একটা টপিক বোঝাতে গেলে যদি এটা রিলেটেড আশেপাশে আরও টপিকস থাকে এগুলো দাদা একবার বুঝিয়ে দিত, তাহলে আমার আর ওই জিনিসটাতে আর প্রবলেম হতো না। So, তোমার এক্সপিরিয়েন্সটা খুবই ভালো ছিল, তাই তো? হাত তুলে জিজ্ঞেস করতে পেরেছো ঠিক মতন। না, হাত তুলে জিজ্ঞেস করা যায়, এটা সবাই পারে, কিন্তু টিচারও কতটা ফ্রেন্ডলি, কতটা তোমার প্রতি মানে ফোকাস করছে এটাও ডিপেন্ড করে, রাইট? তো তোমার কথা অনুযায়ী মানে তারা খুব ভালোভাবে ইন্ডিভিজুয়াল স্টুডেন্টদের ওপর ফোকাস করে, রাইট? এটাই বলবো যে সবাই ক্লাসে যদি কারোরই প্রবলেম থাকে, তারা যদি ক্লাসের মধ্যেও যদি ভয় পায় যে জিজ্ঞেস করতে পারছি না, বিকজ আমাদের পিয়ার প্রেশার থাকে, আমরা সবসময় ভাবি যে সে আমার থেকে ভালো, সে আমার থেকে ভালো, এই ভয়ে। বা অনেক সময় এমন হতে পারে ক্লাসে যে আমার লাগছে কি কোয়েশ্চেনটা খুবই সিলি, আমি যদি জিজ্ঞেস করি মানুষরা মনে মনে বলে এটা কীরকম কোয়েশ্চেন জিজ্ঞেস করলো। তো এই জিনিসটাতে আমি ভাববো যে তখন একটু ঠান্ডা ধীরে কোনোখানে খাতার পিছনে বা কোনোখানে এই কোয়েশ্চেনটাকে লিখে রাখা, প্লাস যখন ক্লাস শেষ হবে বা যখন টিচারের টাইম থাকবে তখন যেন এই কোয়েশ্চেনটা সে নিজে লজ্জা না পেয়ে, নিজে ভয় না বোধ করে টিচারকে জিজ্ঞেস করতে। থ্যাংক ইউ সো মাচ জেনিত, রাইট? জেনিত খুব সুন্দরভাবে একটা মানে মোটিভেশনও দিয়ে দিল সব স্টুডেন্টসদের জন্য যে ভয় পাবে না কোয়েশ্চেন করতে, হাতটা এরকম না পুরোটা হাত তুলবে, তুলে সেটা কোয়েশ্চেন করে নেবে। আর বেসিক্যালি ফ্যাকশন ইনস্টিটিউশনে এলে তো একদম করবে, বিকজ সব ডাউট ইনস্ট্যান্টলি ক্লিয়ার হয়ে যাবে, রাইট? থ্যাংক ইউ সো মাচ জেনিত। নেক্সট, তোমার তোমার নাম? বিনয় কৃষ্ণ রায়চৌধুরী। তোমার কাছে আমার এই প্রশ্নটা রইল যে ইম্পর্টেন্স অফ টেস্ট, মানে যেমন এনবিটিএস এনআরটিএস 11th আর 12th ক্লাসের থাকে, ওটার কতটুকু ইম্পর্টেন্স থাকে এটা যদি তুমি একটু শেয়ার করতে। না, মেইন ছিল টেস্টের পরেই
প্রত্যেকটা চ্যাপ্টার শেষ হওয়ার পরেই আমরা পার্ট টেস্ট অ্যাভেলেবল ছিল। তো পার্ট টেস্টে মানে প্রথম কেউ তো একটু কম নাম্বার আসাতে তো একটু ডিমোটিভেট লাগতো, কিন্তু স্যার সবসময় অ্যাভেলেবল থাকতো। তো এরপরের থেকে মানে হঠাৎ পারফরমেন্সও আস্তে আস্তে বাড়া স্টার্ট হলো। তো এটাই আমি অনেক থ্যাঙ্কফুল টেস্ট সিরিজটা এনআরটিএস, তারপরে 11th যেটা ছিল এনবিটিএস। তো দুটোটাতে দেওয়াতেই মানে আমার মানে পারফরমেন্সও অনেক বুস্ট আপ হয়েছে নর্মাল থেকে। তো এটাতে আমি অনেক থ্যাঙ্কফুল। আর মেইনলি পেপারের যা লেভেল, নিটে যা জিজ্ঞেস করছে, তো ওইটার লেভেল থেকে এখানে এনআরটিএস এনবিটিএস লেভেল অনেক হাই হয়। তো মানে আমরা সব সিচুয়েশনের জন্য সবসময় রেডি থাকতাম। তো ওইটা নিটে আমার অনেক হেল্প করলো। তো তো মানে এখানে যে এনবিটিএস এনআরটিএস এক্সামটা হচ্ছে এর থেকে তোমার অনেকটাই এগিয়ে যাচ্ছ, তাই তো? আর তুমি নিজের মধ্যে কতটা মানে ডেভেলপমেন্ট দেখেছো? আমার মনে হচ্ছে যে মানে আগের থেকে হয়তো বা অনেকটা ডেভেলপমেন্ট, কেমন ভাস্ট চেঞ্জ হয়েছে, নাকি মানে একদম যেমন অ্যাভারেজ স্টুডেন্ট থাকে, একটা থাকে একদম বিলো অ্যাভারেজ, তুমি নিজেকে আগে কোন জায়গায় দেখতে আর এখন কোন জায়গায় দেখছো? বিলো অ্যাভারেজ কোনো সময় ছিলাম না, কিন্তু মানে টেস্ট প্রথম কেউ তো 1-2 মাস একটু কম নাম্বার আসতো, সবারই আসে প্রথম প্রথম। এখানে জয়েন করার আগে হ্যাঁ। কেমন ছিল, মানে এরপরে কি ডেভেলপমেন্ট হয়েছে? এখানে জয়েন করার পরেও মানে 1-2 মাস টেস্টে আমার একটু কম নাম্বার আসলো। তো আমি স্যারের সাথে মিলে কন্ট্যাক্ট করলাম স্যারকে। তো স্যার বুঝালো না, কম নাম্বার এখন এটা কোনো ম্যাটার করে না, মেইন ম্যাটার করে নিটের টেস্টের দিন। তো ওই দিন পর্যন্ত যে তুমি টেস্ট দেবে সব কিছুর উপরে একটা মেন্টালিটি ডেভেলপড হয়ে যায়। তো ওই টেস্টের পরে প্রত্যেক দিন আমি স্যারের সাথে ডাউট ক্লিয়ারেন্স এগুলি করতাম, আর আনসার কেউ আমাদের ওই দিনই অ্যাভেলেবল হয়ে যেত। তো ওইটাও অনেক হেল্পফুল ছিল যে আমি যেদিন টেস্ট দিলাম ওই দিনই জানতে পারি যে মানে কী জায়গাতে আমি আছি আর কি মানে পড়লাম। তো এটার পরে মানে হঠাৎ গ্র্যাজুয়ালি ডেভেলপমেন্ট স্টার্ট হলো। তো না, এটা মেইন টেস্ট আমার অনেক হেল্প করলো। থ্যাংক ইউ সো মাচ। তো ওর কথা অনুযায়ী ও নিজের মধ্যে মানে আমি বিলো অ্যাভারেজ মানে তোমাকে বলিনি, বাট অ্যাভারেজ বিলো অ্যাভারেজ স্টুডেন্টস থাকে, ইগোতে লাগিয়ে নেবে না কিন্তু আবার। তো জাস্ট এমনি বললাম যে ও নিজেকে বলছে অ্যাভারেজ স্টুডেন্ট ছিল আগে, হয়তো বা একটু কম ছিল, বা এখানে জয়েন করার পর অনেকটাই ডেভেলপমেন্ট দেখেছে। থ্যাংক ইউ সো মাচ এত সুন্দরভাবে সাজিয়ে বলার জন্য, এত সুন্দর এক্সপিরিয়েন্সটা শেয়ার করার জন্য। নেক্সট একদম ছেলে 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 হচ্ছে কোনো একজন মেয়ে যদি আসতো। ওকে, নাম? আমার নাম স্নেহালিকা দাস। আচ্ছা, স্নেহালিকা। স্নেহালিকা, তোমার ফ্যাশন ইনস্টিটিউশনের সাথে কবে তুমি জড়িত হলে, কবে তুমি অ্যাডমিশন নিলে, এবং ওই দিন থেকে আজ অবধি তোমার এক্সপিরিয়েন্স বা তোমার মনে করো যখনই যেই ডাউট, যেমন জাইনিদ বলে গেল যে ডাউট ক্লিয়ার করা উচিত, তোমার কতটা ডাউট ক্লিয়ার হয়েছে আর তোমার এক্সপিরিয়েন্সটা কতটুকু রয়েছে এখন অবধি? আমি এখানে সবার প্রথমে বায়োলজি নীলাদ্রি স্যারের কাছে অ্যাডমিশন নিই। তো প্রথম আমার পুরো ক্লাস 11-এ আমি স্যারের সঙ্গে কোনো কথা বলতাম না। অ্যাকচুয়ালি আমিও স্যারকে ভয় পেতাম। আমার অ্যাকচুয়াল জার্নি ক্লাস 12 থেকে শুরু হয়েছে, যে সময় আমি নিউলি সৌম্যদীপ দাদার কাছে অ্যাডমিশন নিয়েছিলাম ফিজিক্সের জন্যে। তখন থেকেই মানে আমার মার্কস ওঠা শুরু হয়। ক্লাস 11 তো আমার মার্কস একদমই উঠতো না। তো সৌম্যদীপ দাদা আসার পর আমি অনেকটা ইমোশনাল সাপোর্টও পেয়েছিলাম দাদার থেকে, যে হবে হবে। আমি আগে নিজেকে সিরিয়াসলি একটা এভারেজ স্টুডেন্ট ভাবতাম, আমি এই কথা সবসময় দাদাকে বলতাম। তারপরে দাদা আমাকে মোটিভেট করতো যে এসব না করে পড়াশোনার দিকে ফোকাস করতে, আর মানে কিছু ডাউট থাকলে জিজ্ঞেস করতে। আর ইনফ্যাক্ট প্রত্যেক রবিবারই ওরা ডাউট সেশনস রাখতো। বায়োলজির ডাউট তো আমার এত বেশি থাকতো না, বায়োলজির ডাউট ক্লাসের থেকেই আমি যতটা বুঝে নিতাম, প্রবলেম হতো না বেশি। তো আমি বেসিক্যালি স্যারের কাছে বেশি একটা ডাউট জিজ্ঞেস করতাম না, সৌম্যদীপ দাদাকে আমি ফিজিক্সের ডাউট জিজ্ঞেস করতাম। আমার অ্যাকচুয়ালি সাবজেক্ট অফ ইন্টারেস্টই ছিল অ্যাকচুয়ালি ফিজিক্স। সো আমি একটু ফিজিক্স করতেই ভালো পেতাম, আমার বায়োলজি উইক ছিল। আচ্ছা, তো বায়োলজি উইক ছিল, বাট এখানে আসার পর কি হলো বায়োলজির? অ্যাকচুয়ালি বায়োলজি আমার ঠিক আছে পড়তাম, বাট ইন্টারেস্ট ছিল না এত বেশি বায়োলজি নিয়ে। পরে দিয়ে যখন নীলাদ্রি স্যার দ্য ওয়ে হি এক্সপ্রেসেস, মানে ওই সাবজেক্টটাকে যেভাবে মানে এক্সপ্রেস করছে স্যার, মানে তখন থেকে আস্তে আস্তে বায়োলজিকে আমি আরেকভাবে দেখতে শুরু করেছি, ভালো লাগা শুরু হয়েছে বায়োলজিকে। সো আই চোজ নিট। প্রথমত তো আমি 11 এসে একদম কিছু ডিসাইডই করতে পারছিলাম না যে আমি নিট নেব না অ্যাডভান্স নেব। তারপরে নীলাদ্রি স্যারের কাছে আসার পরে আমি ডিসাইড করলাম যে আমি নিটে নেব। সো তুমি মানে ও আগে বায়োলজি ভালোবাসতো না, ফ্যাশন ইনস্টিটিউশনে এসে ওর বায়োলজির প্রতি ভালোবাসা জেগে গেছে। দ্যাটস ভেরি নাইস। ফিজিক্স বায়োলজি এবার সমান তালে চলছে তো?
শিওর তো হ্যাঁ নাকি এখনো বায়োলজি পিছিয়ে রয়েছে? ভালোবাসাটা এক তো দুজনের। হ্যাঁ আচ্ছা, ফিজিক্স আর বায়োলজি দুই সাবজেক্টের ভালোবাসা এক হয়ে গেছে এখন। থ্যাংক ইউ সো মাচ। একটু মজা করতে হয় মাঝখানে, নাহলে এখনও যদি টেনশন হয়ে যায় অসুবিধা হয়ে যাবে, তাই তো? থ্যাংক ইউ সো মাচ। খুব সুন্দরভাবে ও এক্সপ্রেস করেছে ওর টিচারের কন্ট্রিবিউশন বা ওর সাবজেক্টের প্রতি ভালোবাসার যে গ্রাফটা ওটা খুব সুন্দরভাবে এক্সপ্লেন করেছে। থ্যাংক ইউ সো মাচ। নেক্সট, তোমার নাম? সৃষ্টিপাল। সৃষ্টিপাল। হ্যাঁ। আমি তোমাকে একটা কোয়েশ্চেন করছি যে এখানের মনে এক্সাম যে থাকে 11 আর 12-এর যে এক্সাম, এই কোয়েশ্চেনটা আমি আগেও করেছি। এনবিটিএস এনআরটিএস এর ইম্পর্টেন্সটা তোমার কাছে কতটুকু লাগছে? First of all, test is very important that we learn actually at our home or classroom. আমরা বুঝতে পারি না এটা আমরা কতটুকু ইমপ্রুভ করছি না করছি, বাট টেস্ট ইজ দ্য ইম্পর্টেন্ট থিং ফর আস টু see ourselves how much we are improving. And one thing that I like to say that about Niladri sir, I joined fraction in my repeating year. The thing that I learned from sir is that how to love this subject. The thing that I lack in my 11 and 12 is that the feel this subject. স্যার যেভাবে পড়াতো প্রত্যেকটা সাবজেক্ট ফিল করে পড়া, এরকম মনে হতো কি সবার মনে হয় বায়োলজি অনেক মুখস্থ করতে হয়, অনেক কিছু মনে করতে হয়, বাট স্যার যেভাবে ট্রিক্স দিয়ে পড়াতো, যেভাবে এক্সাম্পল দিয়ে পড়াতো, ওটা অনেক মনে থাকতো, অনেক বেশি দিন মনে থাকতো এটা। তো মানে স্যারের পড়াশোনার যেভাবে পড়িয়েছে এর জন্য তোমার মনে হচ্ছে যে এটা অনেকটাই বেশি ইমপ্রুভ করতে পারছো খুব ফাস্ট, তাই তো? আর ভালোবাসা ওয়ার্ডটা কিন্তু সবার মুখ দিয়ে বেরোচ্ছে। ও বলছে যে বায়োলজির প্রতি ভালোবাসাটা অনেকটা বেড়েছে, রাইট? সাবজেক্টের প্রতি ভালোবাসা থাকাটা অনেকটা জরুরি, তাই তো, এটাকে পড়ার জন্য। তো এই ইনস্টিটিউশনে এসে তোমার মনে হচ্ছে যে এখানে সাবজেক্টের প্রতি তোমার আগের থেকে অনেকটা বেশি অ্যাটাচমেন্ট বেড়েছে? হ্যাঁ বললে তো হবে না, একটু বুঝিয়ে বলতে হবে। একদম। একদম ঠিক আছে, আমি ওকে বললাম হ্যাঁ বললে হবে না, ও বলেছে একদম। ঠিক আছে, একটা না একটা ওয়ার্ড দিয়ে। তুমি কি নার্ভাস? আমি তোমাকে কোয়েশ্চেন করছি, আজকে কোনো মার্কস দেবো না আমি। 720 মার্কসও থাকবে না এনবিটিএস এনআরটিএস এর মতন। হ্যাঁ, 0 পেলেও অসুবিধা নেই। তুমি একটু সুন্দরভাবে একটা স্মাইল দিয়ে বলে দাও থ্যাংক ইউ ফ্যাকশন ইনস্টিটিউশন। থ্যাংক ইউ সো মাচ ফ্র্যাকশন ইনস্টিটিউট। এনার্জি নেই। থ্যাংক ইউ সো মাচ। ফ্যাকশন ইনস্টিটিউশন Thank you so much Fraction Institute for making my life in medical journey ফুল অফ লাভ full of love, obviously, উইথ বায়োলজি এন্ড ফিজিক্স। with biology obviously and physics. Thank you Niladri sir, বলে ওকে বলাচ্ছি না, ও মানে আমি বুঝতে পারছি ওর ভেতরে কথাগুলো আছে কিন্তু বেরোচ্ছে না, obviously. অবভিয়াসলি। ঠিক আছে, থ্যাংক ইউ সো মাচ। Thank you. থ্যাংক ইউ। যাক, ওর মুখে হাসি এলো লাস্টে, না? থ্যাংক ইউ। আর একটু নেক্সট, আমি বলার আগে এসে পড়বে। হ্যাঁ, এখন সবার দেখো, সবার একবার না একবার আসতে হবে, সবার একবার না একবার আসতে হবে। এসে পড়ো, এসে পড়ো। থ্যাংক ইউ। থ্যাংক ইউ। 32। তোমার নাম? আমার নাম সপ্তপর্ণা বিশ্বাস। তো তুমি একটা তোমার ছোট্ট করে একটা এক্সপিরিয়েন্স শেয়ার করে দাও ফ্যাকশন ইনস্টিটিউশনের সাথে, যেদিন জয়েন করেছো সেই থেকে আজ অবধি, এবং তোমার কতটুকু ডেভেলপমেন্ট হয়েছে। তো আমি রিপিটার, তো আমি জয়েন করেছিলাম আমার ড্রপ ইয়ারে। আর প্রথমে আমি জয়েন করেছিলাম আমার বায়োলজির জন্য। তো অনেস্টলি আমার আসার বেশি ইচ্ছা ছিল না বায়োলজির জন্য, বাট আসার পরে আমি অ্যাকচুয়ালি বায়োলজি বুঝতে স্টার্ট করে দিয়েছি, উইচ ইজ ওয়াই আই গট বেটার ইন ইট। তো আমার মার্কস আগের থেকে অনেকটাই ইনক্রিজ করেছে। এর আগে আমি নিজের থেকে বায়োলজি পড়তাম, তো তারপরে তার জন্য আমার নিটে গিয়েও মার্কসটা ইনক্রিজ করেছে। সেম গোজ ফর ফিজিক্সেও আমার আগের থেকে অনেকটাই মার্কস ইনক্রিজ করেছে। বায়োলজি ফিজিক্সের জন্য টেস্টেও মার্কস ইনক্রিজ করেছে, আর নিটে গিয়েও মার্কস ইনক্রিজ করেছে। প্লাস আমি একটা কনফিডেন্সও পেয়েছিলাম এক্সামের দিন যে আই ক্যান ডু দিস, যে মানে এক্সাম আমার বেশিও খারাপ হবে না, আর খারাপ হলেও আই উইল সামহাউ ডু ইট। হ্যাঁ, তুমি অ্যাজ ইউ হ্যাভ মেনশন কি তুমি রিপিটার, তো তোমার কি মনে হয় এখানে কোনো ডিফারেন্সিয়েট করা হয় নাকি আরও বেশি কেয়ার মানে নেওয়া হয় ওদের জন্য যারা মানে আবার চেষ্টা করছে তাদের লাইফে? না,
আমার একদমই মনে হয় না যে আমাদের কাউকে ডিফারেন্সিয়েট করা হয়েছে বা ডিফারেন্টলি আমাদের সাথে কোনো বিহেভ করা হয়েছে। ইট ওয়াজ অল দ্য সেম। আচ্ছা মানে এক্সট্রা কোনো কেয়ার নেওয়া হয় তোমাদের জন্য? হ্যাঁ, অবভিয়াসলি মানে ডাউট ক্লিয়ারিং অল অফ দ্যাট সব কিছুই হতো। সো ইউ নেভার ফেল্ট কি তুমি মানে একজন রিপিট করছো বা রিপিটার অ্যাজ মানে নাথিং লাইক দ্যাট, রাইট? সো তোমার এখানে ইমোশনাল সাপোর্টটা কতটুকু পেয়েছো তুমি? ইমোশনাল সাপোর্ট অনেস্টলি আমি প্রথম দিকে আমি বেশি কথা বলতাম না ওদের সঙ্গে, বাট লাস্টলি মানে লাস্টের কয়েকটা যখন সেশন হয়েছিল, যখন ওরা আমাদের সঙ্গে কথা বলেছিল, আমি লাস্টে দিয়ে একটা মোরাল বুস্ট পেয়েছিলাম, যে একটা কনফিডেন্স পেয়েছিলাম যে আই উইল সামহাউ ডু ইট। আমার সবচেয়ে বড় প্রবলেম কনফিডেন্স নিয়ে ছিল। আর ওই দিন টেস্টের দিন আমার একটা হঠাৎ করে একটা প্যানিক হয়ে গেছিলো যে আমি হয়তো বা টাইম মেনটেন করতে পারতাম না। বাট নীলাদ্রি স্যার বলে দিয়েছিল যে আমরা এতবার টেস্ট দিয়েছি যে যদি আমাদের একটু ডিলে হয়েও যায় মাঝখানে পেপারে, উই উইল সামহাউ ম্যানেজ ইট। আর এটাই হয়েছে, আমি সামহাউ ম্যানেজ করে নিয়েছি। সো ফর দ্যাট আই এম ভেরি থ্যাঙ্কফুল। থ্যাংক ইউ সো মাচ। সবাই মিলে একবার ফ্যাকশন ইনস্টিটিউশনের জন্য তালি বাজিয়ে দাও, কারণ যেভাবে দেখা যাচ্ছে কেয়ার করা হচ্ছে এবং মোটিভেট করা হচ্ছে, মোরাল সাপোর্টটা যেটা দরকার লাস্ট মোমেন্টে অনেক স্টুডেন্ট মানে সবার জন্য এখানে সেই জিনিসটা পাওয়া যাচ্ছে, রাইট? থ্যাংক ইউ সো মাচ, থ্যাংক ইউ। নেক্সট নাম? সুতপা দেব। আচ্ছা, তোমার এক্সপিরিয়েন্সটা শেয়ার করো তুমি ফ্যাকশন ইনস্টিটিউশনের সাথে। আমার তো এটা ও বলার আগে হেসে দিচ্ছে। আচ্ছা আগে বলো তোমার দাদা তারা না স্যার? দাদা। দুজন দাদা? হ্যাঁ। আচ্ছা, তো তোমার দাদারা তোমাকে কতটুকু সাপোর্ট করেছে? তো আমার যেহেতু এটা ড্রপ ইয়ার, তো আমার এই বছর মানে ড্রপ নেওয়ার কোনো স্পিরিটই ছিল না। তো আমি একদিন মানে নিটের 2-3 দিন পর আমি দাদা সমদীপ দাকে কল করেছিলাম। দাদা তখন এখানে ছিল না, তখন খড়গপুর ছিল। তখন বলেছে যে ড্রপ নিয়ে নাও, এটা প্রাইভেট কলেজের থেকে পড়া ভালো, তুমি ড্রপ নিয়ে নাও। তো তখন আমি ঠিক আছে নিলাম। তখন অনেক রিলেটিভরা ছিল, সবাই অনেক কথা বলছে। তখন আমার দাদা বলছিল যে মানুষের ওপিনিয়ন থেকে তোমার অবজেক্টিভটা অনেক বেশি ভ্যালুয়েবল। তো তারপর ড্রপ নিয়ে আমি রিপিট ইয়ারে এসেছি। তো বায়োলজি ক্লাস আমার এত বেশি অসুবিধা হতো, আমার দাদার সাথে বেশি ফ্যামিলিয়ার ছিলাম। আর সমদীপদার আমার সবসময় একটা ভয় ছিল, সমদীপদাকে নিয়ে আসে ক্লাসে কী হবে না। তো একদিন মানে আউট অফ আমি দাদার বাড়িতে গেছি, দাদা আমাকে বলেছে নেক্সট দিন ক্লাস আছে, 12-এর ক্লাসে বলে বসে যেতে। কারণ আমার মানে ক্লাসের মধ্যে টোষে জিজ্ঞেস করা বা ডাউট যা সলভ, এটা প্রচণ্ড ভয় লাগতো আমার। প্লাস যেটা দাদা তারা খুব ভালোভাবে আইডেন্টিফাই করে সেটা হচ্ছে আমার এক্সাম ফিয়ার। আমি পরীক্ষা দিতে গেলে আমি প্রচণ্ড নার্ভাস হয়ে যাই। তো কমপ্লিটলি কাটিয়ে ফেলেছে এমন না, কিন্তু অনেকটা হেল্প করেছে। কারণ দাদা তারা আমাকে র্যান্ডমলি যে কোনো একদিন ফোন করতো যে আজকে বিকাল 6টা থেকে পিসিবি টেস্ট আছে, 1টার দিকে ফোন করলো যে টেস্ট দিয়ে দেওয়ার জন্য, বলছে যা খুশি একসাথে পরীক্ষার ফিয়ারটা যাতে কাটে। তারপর লাস্ট 1 মান্থ আমি এখানে টেস্ট দিতাম, এনআরটিএস দিতাম। তারপরেও দাদা তারা আমাকে বলতো যে যদি অন্য খান থাকে, অন্য কোনো ইনস্টিটিউট থাকে, সেখান থেকেও তুমি টেস্ট দিও যাতে তোমার এই এক্সাম ফিয়ারটা কাটে। তো ওই জিনিসটার থেকে দেখতে গেলে আমার এক্সাম ফোবিয়া যে জিনিসটা, এটা অনেকটা বেশি কেটেছে। প্লাস ক্লাসের মধ্যে একটা ক্রাউডের সাথে বসে ইন্টারেক্ট করাটা বা ডাউট হয়েছে সলভ করা বা কোশ্চেন বের করেছে আনসার বলবো, শুরুতে অসুবিধা হতো, লাস্টে এটা ঠিক হয়ে গেছে। আচ্ছা, তুমি মাঝখানে বলেছো আমার দাদার সাথে আমার ভয় লাগতো না, কিন্তু দাদার সাথে ভয় লাগতো। আমার দাদাকে আর দাদাকে? নীলাদ্রি স্যার আমার দাদা। নীলাদ্রি স্যার তোমার দাদা? হ্যাঁ। আর ওই দাদা তোমার দাদা না? আমার দাদাই আমার পিসাতো ভাই। আচ্ছা, মানে এখানে ওর ভাই দুজন, মানে নীলাদ্রি স্যার আর সৌম্যদীপ স্যার, রাইট? ওকে, তো তোমার ইমোশনাল সাপোর্টটা তোমার কি মনে হয়েছে? মানে তুমি কি একটু বেশি পেতে অন্যদের থেকে, নাকি সেম ছিল? বেশি আমি কম্পারেটিভলি পেতাম, এই জন্য না যে ওরা আমাকে ফেভার করতো। ঠিক আছে, কিছুটা আমি চেষ্টা করেছি, পেয়েছি। কারণ আমার আগের আমার সেকেন্ড ড্রপ যেহেতু, তো আমার অনেকটা জিনিস রিভাইজ করা ছিল। তো কিন্তু ফিজিক্স এই জিনিসটা শুধু বায়োলজির জন্য অ্যাপ্লিকেবল, ফিজিক্সে ছিল না। কারণ ফিজিক্সে আমি অ্যাকচুয়ালি বরাবরই আমার যেহেতু লাস্ট ইয়ার আমি অনলাইন মোস্ট অফ দ্য টাইম অনলাইন করেছি, আর বায়োলজি আমি দাদার কাছেই তখন করতাম। তো লাস্ট ইয়ার আমার যতটুকুই মার্ক উঠেছে পুরোটা বায়োলজির জন্য। তো ফিজিক্সের জন্য আমার একটু ভয় লাগতো, আমি অন্য টিচারও প্রেফার করেছি, কিন্তু আমি সেই আউটপুট পাচ্ছিলাম না। তো ফাইনালি এসে দাদার কাছে গিয়ে এসে ফিজিক্স অসুবিধা হতো। প্রথম 180-তে টেস্ট নিত, আমার বিলো 100 স্কোরও ছিল। তারপরে একটা টাইম ছিল যখন আমার নন স্টপ 150 থেকে 160 স্কোর, এটা চেঞ্জ হচ্ছিল না। তো
এই বড় জামটা একটা অনেক বেশি বেনিফিশিয়াল দুজন থেকেই তৈরি। মানে ওর দাদা ফ্যাকশন ইনস্টিটিউশনে থাকার পরও ও অন্যখানে গিয়ে ঘুরে টুরে তারপর এসছে, মানে বলছে যে না যদি না হয় তারপর এসে এটা শুধু ফিজিক্স, যখন যাই হোক মানে বিশ্বাসটা হয়নি তখনও। না তখন দাদা ছিল না এখানে, দাদা আচ্ছা দাদা ছিল না, তাই দাদা আসার পরে ঘুরে আবার এসছো তুমি ফ্যাকশন ইনস্টিটিউশনে। তো তাহলে তুমি মানে অ্যাজ এ নর্মাল অন্য স্টুডেন্টদের হিসাবে তুমি, আমি যদি জিজ্ঞেস করি, মনে করো দাদার কথা ভুলে যাও, তোমার লাস্ট ইমোশনাল সাপোর্ট যে কোনো সময় তুমি পেতে পারতে, তখন তোমার কি মনে হতো যে দাদা তোমাকে এক্সট্রাভাবে কোনো ইমোশনাল সাপোর্ট দিচ্ছে না, সবার সাথে ইকুয়ালি? পাত্তাই দিত না। ও আচ্ছা, নিজের বোনকে পাত্তেই দেয়নি, ঠিক আছে অসুবিধা নেই। রাত্রে 11টার সময় ওরা কথা বলতো, মানে সারাদিন কথাই হয়নি, রাত্রে 11টার সময় হঠাৎ করে এসে বলেছে আর পড়তে লাগতো না, এখন বলে 3 ইডিয়টস দেখো, আমরা সিনেমা দেখো। তারপর পরীক্ষা হলো, আমাকে অল ইজ ওয়েল গান চালাতে নিয়ে গেছে। এটাও খুব দরকার ছিল, মানে সব স্টুডেন্টরা যারা আমি কথা বলে দেখলাম সবার জন্যই অল ইজ ওয়েল ছিল না, তো নীলাদ্রি স্যার, সৌম্যদীপ স্যার সবার জন্য একটা অল ইজ ওয়েল সিচুয়েশন ক্রিয়েট করে দেয়, তাই তো? তো তোমার জন্য এক্সট্রা কিছু পাওনি তুমি? আচ্ছা, 11টার সময় অ্যাভেলেবেল ছিল, যেটা কিছু হয়নি, 3 ইডিয়টস দেখতে বলে দিয়েছে। থ্যাংক ইউ সো মাচ, থ্যাংক ইউ। নেক্সট নাম বলো, নাম দাঁড়ো, মানে এটা এমনি বলেছি ট্রায়াল। আচ্ছা, তোমার নাম? নিশা আক্তার। নিশা আক্তার। তুমি তোমার এক্সপিরিয়েন্সটা শেয়ার করো। এখানে যে এনআরটিএস টেস্ট হয় অ্যান্ড পার্ট টেস্টগুলি হয়, এগুলি আমি দিয়েছিলাম। আর তারপর আমি বুঝলাম যে এখানে যে কোয়েশনের লেভেলগুলি হয় এগুলি অনেক ভালো হয়, কারণ আমরা যখন প্রিপেয়ার করি তখন আমরা বুঝতে পারি না যে আমাদের কতটুকু ওই চ্যাপ্টারটা কমপ্লিট হয়েছে। তারপর আমরা যখন টেস্ট দিই তখন আমরা বুঝতে পারি যে কতটুকু কমপ্লিট হয়েছে, কোন টপিকসগুলি ডাউট আছে, কোনগুলি একটু ক্লিয়ার করতে হবে। তখন আমি স্যারের সাথে যোগাযোগ করি যে স্যার আমার এগুলি ডাউট হচ্ছে, তারপর স্যার এগুলি বুঝিয়ে দিল। এর মেইনলি আমি ফিজিক্সের কথা বলবো, কারণ আমার ফিজিক্স অনেক দুর্বল ছিল। তারপর আমি সৌম্যদীপ স্যারের সাথে কথা বলেছি টেস্ট দেওয়ার পর, তারপরে স্যারে অনেক ইজিভাবে সেগুলি বুঝিয়ে দিয়েছিল। আমি এর আগে কোনোদিনই বুঝতে পারিনি যে ফিজিক্স এত ইজিভাবে বোঝা যায়। তারপর স্যার আমাকে অনেক ইজিভাবে বুঝিয়ে দিয়েছে, তারপর আমার এতটা প্রবলেম হয়নি। তো ওভারঅল আমার এক্সপিরিয়েন্সটা অনেকই ভালো ছিল। লাস্ট মোমেন্টে তোমার কোনো প্যানিক হয়েছিল, যেই প্যানিকের সময় তুমি অনেকটা সাপোর্ট পেয়েছো বা কিছু, মানে কতটুকু ইমোশনাল সাপোর্টটা তুমি পেয়েছো তাদের থেকে? হ্যাঁ, লাস্ট মোমেন্টে সবারই একটা প্যানিক হয় যে এক্সামে কী হবে। যতটুকুই নাম্বার আসে মক টেস্টে সেটা তো ম্যাটার করে না, যে এক্সাম আওয়ার 3 আওয়ার 20 মিনিটস এটা কে কীভাবে ম্যানেজ করতে পারে, এটা মেনলি ম্যাটার করে। তখন স্যার যে একটা ভিডিও আপলোড করেছিল ইউটিউবে, মেনলি আমি সেটাই দেখেছিলাম। স্যার বলেছিল যে অনেকেই কামভাবে এক্সামটা দিতে, কোনো প্যানিক না করতে, যেটাই হবে ভালো হবে। তো আমি স্যারের কথা একদমই শুনেছি, সেটাই হয়েছে মেনলি। সো মানে তোমাদের যে টিচার রয়েছেন তারা সবার জন্য ইন্ডিভিজুয়ালি যে কোনো টাইমে অ্যাভেলেবেল থাকছে লাস্ট মোমেন্টেও, এটা এমন কোনো বিজি শিডিউল দেখানো হচ্ছে না এখানে। সো ইট ইজ ভেরি ক্লিয়ার কি ফ্যাকশন ইনস্টিটিউশনে এসে যে কোনো স্টুডেন্ট যে কোনো সময় যে কোনো মানে মরাল সাপোর্ট হোক বা মোটিভেশন হোক বা প্যানিক যখন হয়ে যায় তখন যেই সাপোর্টটা দরকার ইমোশনাল, সেটাও পেয়ে যাচ্ছে, রাইট? তো তুমি একবার থ্যাংক ইউ বলতে চাইবে? থ্যাংক ইউ ফ্যাকশন ইনস্টিটিউট অ্যান্ড নীলাদ্রি স্যার অ্যান্ড সৌম্যদীপ স্যার। তাদের জন্য আজকে হয়তো অনেক স্টুডেন্টের স্বপ্ন সফল হবে। থ্যাংক ইউ স্যার। থ্যাংক ইউ সো মাচ, থ্যাংক ইউ। তোমার নাম? আমার নাম নিলয় দাস। নিলয় দাস। সো তুমি এখানে তোমার একটা ছোট্ট একটা এক্সপিরিয়েন্স শেয়ার করো ফ্যাকশন ইনস্টিটিউশনের সাথে। এক্সপিরিয়েন্স খুব ভালো ছিল স্যারের সাথে। স্যার ওয়াজ অলওয়েজ সাপোর্টিভ অ্যান্ড আমি জয়েন করেছি ফ্যাকশনে ক্লাস 11-এ। তো প্রথম বিগিনারদের জন্য যা হয় মানে ইট ওয়াজ মানে ধরতে পারাটা একটু টাফ হয়ে যায়। তো প্রথম ক্লাস ভর্তি স্টুডেন্ট ছিল, তো একে একে স্যার তখন টেস্ট নিত, লাইক প্রত্যেক ক্লাস লেকচারের পরে টেস্ট, লাইক যে টপিক্সে মানে লেকচারগুলো ছিল এরপরেই মানে ওই টপিক্সে টেস্ট ছিল। তো ওইখানে আমার মনে আছে লাইক ফার্স্ট টেস্টে আই গট 30, তখন 40 মার্কসে হতো। ফার্স্ট টেস্টে আই গট 35 অ্যান্ড দ্য সেকেন্ড টেস্ট আই গট 40। আর তখনই মানে দাদা তখন দেখেছে মানে লাইক যে বেশি পাই ওটা তো স্যার বলতোই। তো তখন দাদা বলেছে যে তখনই আমার নাম চেনা আর কি। তো তখন থেকে স্যার আমাকে অনেক সাপোর্ট করেছে, লাইক যদি কোনো কিছুতে ডাউটও হতো স্যার ওয়াজ অলওয়েজ অ্যাভেলেবেল, যদি হোয়াটসঅ্যাপ হয়, কল হয়, আর প্রত্যেক সানডে তো সেশন হতোই, ডাউট ক্লিয়ারিং সেশন। তো দ্য জার্নি ওয়াজ ভেরি গুড। আর ইনফ্যাক্ট যখন আমি নিট দিয়েছি, লাইক নিটের যে আগের দিন ছিল ওটা লাইক সবাই প্যানিক হয়। তো ওই দিন লাইক ইট ওয়াজ 9:30। তো লাইক
এইরকম হয় কি আমার কিছুই শেষ হয়নি না, মানে লাইক রিভিশনের জন্য এরকম হয়। তো তখন স্যার কল্ড মি, তো স্যার তখন বলেছিল কি আমাদের একটা চ্যাপ্টার আছে অ্যানিম্যাল কিংডম করে, তো ওইটাতে অনেকগুলো এক্সাম্পলস থাকে আর কি, এটা এটা নিয়ে সবাই প্যানিক করে কি এটা থেকে কী আসবে কি না। তো ওই টাইমে স্যার বলেছিল কি ওইটা নিয়ে প্যানিক করার দরকার নেই, আর আজকে আর পড়ারও দরকার নেই, ঘুমিয়ে পড়। আর ওইটা থেকে স্যার বলেছিল এক্সাম্পলটা আমার এখন ক্লিক করছে না, কিন্তু স্যার বলেছিল ওই এক্সাম্পলটা থেকেই আসবে, ওই কিংডমটার থেকে আসবে। আর বেসিক্যালি ওইটা থেকেই ম্যাচিংও এসেছিল, লাইক ওইটা থেকে। আর আমি আর কিছু করিও না, এটার থেকে আর প্যানিক করিও নি, লাইক স্যার যা বলেছে তাই। তো এটাই, ইট ওয়াজ গুড এটি। মানে স্যারের উপর একটা অন্ধবিশ্বাস ছিল, একদম একদম আর এই অন্ধবিশ্বাসটা ভালো রেজাল্ট দিয়েছে। একদম। থ্যাংক ইউ সো মাচ। খুব সুন্দরভাবে, তোমার নামটা কি ছিল? আমার নাম নিলয় দাস। নিলয় দাস। নিলয় দাস খুব সুন্দরভাবে একটা মানে এক্সপ্রেস করলো ওর এক্সপিরিয়েন্সটা অন্ধবিশ্বাসের। যাই হোক, ওটা একটা এক্সপিরিয়েন্স থেকে আসে। ওনাদের যে টিচার রয়েছেন ওরা অনেক বছর ধরে মানে এক্সপিরিয়েন্স আছে, পড়াচ্ছেন। তো এর থেকে আশা করি তোমার মানে অ্যাজ আ হোল খুবই ভালো একটা জার্নি গেছে, তাই তো? একদম। ওকে, থ্যাংক ইউ সো মাচ। ওকে, তোমার নাম? আমার নাম ঋতুরাজ চক্রবর্তী। তুমি প্রথম তোমার এক্সপিরিয়েন্স শেয়ার করো ফ্যাকশন ইনস্টিটিউশনের সাথে। আমি ক্লাস 12-এ ফ্যাকশনের সাথে জার্নি স্টার্ট হয়েছে বায়োলজি থেকে। প্রথমে আমার 11-এ বায়োলজিগুলো মানে একটু উইক ছিল, আমি সেলফ স্টাডি করতাম, কিন্তু 12-এ আসার পর আমি স্যারের সাথে কন্ট্যাক্ট করেছি। সবচেয়ে ভালো লেগেছে যেটা হলো গিয়ে চ্যাপ্টার অ্যান্ড টেস্টগুলো, যেটা আমাকে হেল্প করেছে আমার উইক পার্টসগুলো বুঝে তারপর এটাকে ইমপ্রুভ করাটা। প্রথমে এনআর টেস্ট যেটা খুব হেল্পফুল হয়েছে, এটার মধ্যে প্রথমে মার্কস খুব কম এসেছিলো। তারপরে আমি স্যারের সাথে কথা বললাম যে কীভাবে ইনক্রিজ করবো মার্কসগুলো। স্যার বলেছে যে এটাকে উইক মানে এটাকে বেশি ফোকাস কর, এটাকে কম ফোকাস করে তারপর মার্কস আমার খুব ভালো ইমপ্রুভ হয়েছে। এটা খুব হেল্পফুল ছিল। আর স্যার খুব সাপোর্টিভ, ডাউট ক্লিয়ারিং তো খুব ভালো। যে কোনো সময় ক্লাসের মধ্যে অনেকে বলতে না পারলেও লাস্টে মানে ক্লাস এন্ডে গিয়ে স্যারের সাথে কথা বলতে পারে, খুব ভালো। আচ্ছা, এখন অবধিও প্রিপেয়ার হয়ে এসে বলছে কী কী কোয়েশ্চেন আসতে পারে সবগুলোর একটা একটা লাইন করে আনসার দিয়ে ফেলেছে, তাই না? একটা নতুন কোয়েশ্চেন করব। আচ্ছা, তোমার ভালোবাসার গ্রাফটা একটু বলো বায়োলজি আর ফিজিক্সের। বায়োলজি গ্রাফটা হ্যাঁ বেশি বড়। হ্যাঁ, না না, ফিজিক্সও ভালো লাগে, কেমিস্ট্রি থেকে আমার ফিজিক্সটা একটু বেশি ইন্টারেস্ট আর কি। বায়োলজিটাও ফিজিক্স থেকে ভালো আমার। ফ্যাকশন ইনস্টিটিউশনে আসার পর মানে গ্রাফটা কি হার্টবিটের মতন আছে না উপরে হাই রেস হচ্ছে? ফ্যাকশন আসার পর বায়োলজি আমার ভালো ইমপ্রুভ হয়েছে। মানে যখন আমি কিছু বুঝতাম না, এখন আমি মানে খুব ভালো ইমপ্রুভ হয়েছে। মার্কস বোথ সাবজেক্টসে খুব ভালো ইমপ্রুভ হয়েছে। তো তোমার ডাউট ক্লিয়ারেন্সের পরে মানে কতটা সাপোর্ট তুমি তোমার টিচার থেকে পাচ্ছ? যখনই যে কোনো সময় মনে করো লাস্ট ফেজে, বেসিক্যালি যখন এক্সাম থাকে লাস্ট ফেজে কি হয়, টিচাররা অ্যাভেলেবেল থাকবে কি থাকবে না, ফ্যাকশন ইনস্টিটিউশনের টিচাররা কতটুকু অ্যাভেলেবেল তোমার কাছে রয়েছিল? লাস্ট এন্ডের মধ্যে স্যারের সাথে তো মানে ক্লাসও তো বন্ধ ছিল তখন মানে বাড়িতে ছিলাম। তখন যখন কোনো প্রবলেম হচ্ছে স্যারের কন্ট্যাক্ট করতাম, ফোনস করতাম, হোয়াটসঅ্যাপে ছিল, সঙ্গে সঙ্গে না হলেও কিছুক্ষণের মধ্যে স্যার আনসারগুলো পাঠিয়ে দিত, যেটা খুব দরকার ছিল সেই সময়ে। আর স্যার মেন্টাল সাপোর্টও খুব ভালো দেয়। সো লাস্ট মোমেন্টেও মানে এখান থেকে সব প্রতিটা স্টুডেন্টই একটা সাপোর্ট পেয়ে গেছে, রাইট? থ্যাংক ইউ সো মাচ, থ্যাংক ইউ। তোমার নামটা? আমার নাম নির্মিতা দাস। আচ্ছা, তোমার এক্সপিরিয়েন্সটা একটু শেয়ার করো ফ্যাকশন ইনস্টিটিউশনের সাথে। আমি ফার্স্টে 11-এ এখানে জয়েন করেছিলাম, কিন্তু তখন মানে আমি এত ভালো স্টুডেন্ট ছিলাম না, কিন্তু 11টা আমার পুরাটা ওয়েস্টই গেছে বলতে গেলে। তো তারপর 12-এ অনেকটা একটু আমি ট্রাই করেছি, তারাও অনেক হেল্প করেছে। তারপর 11-এ গিয়ে 12-এ গিয়ে একটু বেটার হয়েছে। তারপর আস্তে আস্তে তারপরে পরের জার্নিটা একটু স্মুথলি গেছে। তারা দুজন অনেক সাপোর্টিভ ছিল, অনেক হেল্প করেছে। দুজন মানে সম্মদীপ দাদা আর নীলাদ্রি স্যার দুজনই খুব সাপোর্টিভ ছিল, খুব হেল্প করেছে। তো লাস্ট মোমেন্টে যে একটা তোমার মনে করো ইমোশনাল সাপোর্ট থাকে, মনে করো সাবজেক্ট পড়াশোনা ছাড়া মরাল সাপোর্ট, ইমোশনাল সাপোর্টটা কতটুকু পেয়েছো তুমি? তারা ইমোশনালি অনেক সাপোর্ট করেছে। যখনই তাদের কাছে গিয়ে কথা বলতাম মানে খুব মোটিভেট করতো, সবসময় অ্যাভেলেবেল থাকতো। আর পরীক্ষার আগের দিন তো একটু প্যানিক তো ছিল, তখন মানে কল করে অনেকটা মোটিভেট করেছে তারা। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। তো মানে যে কোনো টাইমে যে কোনো সময় তারা অ্যাভেলেবেল থাকে, তো মরাল ইমোশনাল সব রকম মানে সাপোর্টটা তোমরা পেয়ে গেছো, তাই তো? প্যানিক যাদের হতো তাদের সেই জিনিসটাও কেটে গেছে, তাই তো? তোমার মধ্যে ডেভেলপমেন্ট মানে তুমি আগে কেমন স্টুডেন্ট ছিলে, এখন কেমন স্টুডেন্ট, এই জার্নিটা একটু বলো।
11 আমার যেহেতু বললাম আমার পুরো ওয়েস্ট ছিল, কারণ ফার্স্টে একটু মানে বুঝতে পারতাম না কি করে পড়তে লাগবে, তারপর আস্তে আস্তে একটু বুঝেছি, তারপর 12-এর জার্নিটা অনেকটা স্মুথ গেছে, মানে মোটামুটি একটু বুঝতে পারলাম আস্তে আস্তে যে কি করে কি করতে লাগবে, তারপর একটু হলো। থ্যাংক ইউ ফ্যাকশন ইনস্টিটিউশন ফর সাপোর্টিং মি। ডেভেলপমেন্ট কিছু হ্যাঁ হ্যাঁ, এটাই ফর ডেভেলপিং এভরিথিং। থ্যাংক ইউ সো মাচ, থ্যাংক ইউ। তোমার নাম? পৌশালী দাস চৌধুরী। পৌশালী দাস চৌধুরী। তুমি বলো, তুমি কি বলবে আগে? কারণ আমি অনেকজনকে অনেক প্রশ্ন করেছি, সবাই জানে যে আমি কী কী প্রশ্ন করতে পারি, আমি কিছু ডিফারেন্টও করতে পারি, কিন্তু তুমি আগে কি বলতে চাও ফ্যাকশন ইনস্টিটিউশনের ব্যাপারে? তুমি আগে একটু শুরু করো তোমার নিজের কথা দিয়ে। ফার্স্ট অফ অল তো সব জায়গায় স্যার আর দাদাকে অনেক থ্যাঙ্কস করে ও ভীষণ এক্সাইটেড। সো কেমন হয় মানে ও যে এত খুশি ফ্যাকশন ইনস্টিটিউশনে জয়েন করে, মানে ধরার মতন, এটা যে ধরবে, ধরে যে বলবে, ওর সেই পেশেন্সটা নেই যে আমি আগে বলে ফেলি, মাইক লাগবে না। ঠিক আছে, আমি বুঝতে পারছি তুমিও ফিজিক্স বায়োলজিকে অনেক ভালোবাসছো, এটা আমি বুঝতে পারছি তোমার এক্সাইটমেন্ট দেখে, কিন্তু এটা একটু ধরতে হবে, নাহলে আমরা শুনতে পারবো না সবাই যে কি বলতে চাইছো তুমি। সব জায়গায় অবভিয়াসলি দাদাকে আর স্যারকে থ্যাঙ্কস করতে যাবো, কারণ কি দুজনকে। আচ্ছা, স্যারকে দাদাকে মানে স্যারকে আর দাদা? ও স্যার হলো নীলাদ্রি স্যার আর দাদা একজন স্যার একজন দাদা কেন? এটা শুরু থেকে এরকম। আচ্ছা, শুরু থেকে একজন দাদা একজন স্যার, ঠিক আছে। এটা একটু মাঝখানে মাঝখানে করতে হয়, হ্যাঁ, নাহলে মানুষ সিরিয়াস। অনেককে আমি দেখতে পাচ্ছি ঠান্ডা হয়ে আছে, মানে বডি টেম্পারেচার একদম ঠান্ডা হয়ে যাচ্ছে, তো তার জন্য একটু কথা বলে বলে নর্মালাইজ করতে হয়। তুমি ঠান্ডা হবে না, বডি টেম্পারেচার একদম নর্মাল রাখো। ঠিক আছে, বল বল বলো, জি বলছিলে স্যারকে দাদাকে, হ্যাঁ বলো। থ্যাঙ্কস করতে যাবো। আচ্ছা, অ্যাকচুয়ালি বিগিনিং থেকে স্যার আর দাদা অনেক হেল্পফুল ছিল। আমি বেসিক্যালি রিপিটার, আর অবভিয়াসলি রিপিটার্সদের নিজের একটা প্রবলেম থাকে, ইমোশনালি, ফাইন্যান্সিয়াল, ফ্যামিলি রিলেটেড সব ধরনের প্রবলেম থাকে। ওই সময় দাদা স্যার দুজন খুবই হেল্পফুল ছিল। প্লাস স্যারের কাছে আমি প্রথমে এসেছি, স্যার রিপিটারের ব্যাচ স্টার্ট করতে না হলে স্যারকে রিকোয়েস্ট করার পর স্যার করেছে। আর ওর এক্সাইটমেন্টে ও মাইক ধরতে পারবে না, আমি ধরছি। ঠিক আছে, তুমি হাত নেড়ে নেড়ে এক্সপ্রেস করো, আমি ধরছি। আর মানে এত মানে ভালো যে কোনো টিচার হতে পারে যে জাস্ট বিকজ একটা র্যান্ডম স্টুডেন্ট এসে তোমার কাছে বলেছে আর তুমি এরকম করছো, মানে ইট ইজ এ বিগ ডিল। স্যারের কাছে না হলেও তুমি, ইটস এ রিয়েলি বিগ ডিল। আমি কোনোদিন এক্সপেক্ট করিনি স্যার অনেক ভালো টিচার, এত ভালো টিচার অ্যাকচুয়ালি মানে আমি তো দেখিনি। বোথ মানে স্যার যখন পড়ায় তখন তো মানে ওয়ান্ডারফুল টিচার, ইভেন যখন না পড়ায় তখনও দ্য ওয়ে দে গাইড ইউ ইজ রিয়েলি এক্সেপশনাল, অ্যান্ড I really want to thank them. And what about your dada? Dada is wonderful. Dada. আমার ফিজিক্স খুবই বাজে ছিল, একদমই বাজে, আমি ফিজিক্সে কিছু পারতাম না। এরপর দাদার কাছে আসার পর দাদা এত ভালো করে গাইড করেছে, মানে কোনো প্রবলেম থাকলে দাদা, মানে আমার একটু মানে আমি একটু ইন্ট্রোভার্টেড, তো এত কথা বলতে পারতাম না, তো দাদা বুঝতো মেবি যে হচ্ছে না বা কিছু প্রবলেম হচ্ছে, দাদা নিজের থেকে আমাকে হেল্প করতো যে তোর কিছু প্রবলেম থাকলে বল, ডাউট নিয়ে আস। তো ওইটা অ্যাকচুয়ালি হেল্পফুল ছিল, কারণ কি কিছু হোক না হোক, ও ইন্ট্রোভার্ট থেকে এক্সট্রোভার্ট হয়েছে। না, আমি এক্সট্রোভার্টেড হইনি, আমি এখনও প্রচণ্ড নার্ভাস আমার কথা বলতে। সেটা আমি বুঝেছি, আমি যখন নিচ্ছিলাম মাইকটা ভীষণ ঠান্ডা হয়ে আছে, এটা আমি বুঝতে পেরেছি, ওটা কোনো ব্যাপার না। তো দাদা স্যার মানে স্যার বায়োলজি নীলাদ্রি স্যার, আর দাদা হলো সৌম্যদীপ স্যার, যেটা মানে ফিজিক্স টিচার। তো দুটোই এখন তোমার খুব অনেকটা ডেভেলপমেন্ট তুমি দেখতে পেরেছো, তাই তো? অবভিয়াস। ওদের কন্ট্রিবিউশনটা তোমার কতটুকু মনে হয়েছে তোমার প্রতি? অনেক, কান্ট বি ডিফাইন্ড ইন ওয়ার্ডস। একদমই আমি ওয়ার্ডস তো মাথার মধ্যে আনতেই পারতেছি না, বাট দে ওয়ার ওয়ান্ডারফুল অ্যান্ড দে রিয়েলি হেল্প মি ইন মাই জার্নি। তো তোমার লাস্ট ফেজে যেমন থাকে, এক্সামের লাস্ট ফেজে ডাউট ক্লিয়ারেন্সের একটা ব্যাপার থাকে, ওই মোমেন্টটাতে তুমি কতটা সাপোর্ট পেয়েছো তোমার দাদা এবং স্যার থেকে? অনেক অনেক, ইভেন এক্সামের আগের দিন, মানে এক্সামের আগে কিছু এক্সাম আমার বাজে হয়েছিল ফর সাম পার্সোনাল রিজনস, তো ওই টাইমেও তারা অনেক ইমোশনালি হেল্প করেছে যে এটা ওভারকাম হবে অ্যান্ড অল। ইভেন মানে এক্সামের আগের দিনও তারা কল করে খুবই মোরাল সাপোর্ট দিয়েছে যে ঠিক আছে হয়ে যাবে, চাপ মানে টেনশন না নিতে। তো সো ইটস ভেরি ক্লিয়ার কি একটা যে কোনো ইনস্টিটিউশনে
খালি পড়াশোনা করালেই হয় না, দ্য টিচার্স নিড টু বি ইমোশনালি সাপোর্টিভ অ্যান্ড অলসো নিড টু মোটিভেট ইউ, যে কোনো টাইমে তোমাদের সাপোর্ট সিস্টেম হয়ে দাঁড়াতে হয়। সো সেই সবটা জিনিস ওর সাথে কথা বলে, মানে অন্যদের সাথে কথা বলেও বোঝা গেল, কিন্তু ওর এক্সাইটমেন্ট দেখে এবং ওর যেই অবস্থা আমি দেখছি বোঝা যাচ্ছে যে এভরিথিং ইজ অ্যাভেলেবল ইন ফ্যাকশন ইনস্টিটিউশন, রাইট? ডেফিনেটলি। ঠিক আছে, এটা একটা ওয়ার্ড দিয়ে সেরে ফেলেছি, ডেফিনেটলি। থ্যাংক ইউ সো মাচ। তোমার নাম? আমার নাম অনির্বাণ বিশ্বাস, আই এম ফ্রম ইউকে মোমাকান্ত একাডেমি ইংলিশ মিডিয়াম, আগরতলা। সো তোমার এখানে ফ্যাকশন ইনস্টিটিউশনে কবে জয়েন করেছো এবং ওই দিন থেকে আজ অবধি তোমার এক্সপিরিয়েন্সটা একটু যদি শেয়ার করতে। আমি জয়েন করেছিলাম আমি জয়েন করেছিলাম মিড অফ নট মিড অ্যাকচুয়ালি, ফ্রম স্টার্টিং 2 months I was from another institute, and after that I joined faction, and from that particular day I have continued throughout the class 11th and throughout the class 12th till NEET 2024. And during that preparation, from starting from the class 11th, I was actually joining class cell. The chapter was going on, and after this termination of this chapter, test has been taken place, and I got, I think, 2nd rank. So from that, the experience was actually elevated, because after ending the chapter and taking the test, and on a serious, if every chapter, when there is chapter is ending, it was with test. And after class 11th, in class 12, there was surprise test. So the preparation which we were actually doing, it was with the parallel, hand in hand with the lecture. For example, first day lecture, one of human interaction is going on. We are actually going to this class home and reading the same day NCERT. So it is highly important, along with the lecture, if you are reading NCERT, so the correlation between the class and interaction and diagrams, it relates with that day. For example, if I attend the lecture on first day and read the NCERT on third day, so many of the things get blank, and I again have to search YouTube or any other lecture. So it is very important that you go parallel with the lecture, hand in hand, and after every lecture there is a surprise test, so which indicates that you must be prepared before the test. After completing the lecture, you must be prepared for the test, which actually helped. And practicing the question is very much important. I think from a previous year question, last 10 year is very much important for biology also, because theoretical question is there, but still practicing makes our NCERT and most perfect. So that's why practicing is very much important. And for mock tests, I have given 11th test and 12th also. And mock test what actually happens that full physics, chemistry, biology, 3 subject has to be consolidated at one place. So it is highly important to start the mock test from class 11th only, because after a long duration of 12th, if we start the mock test, so those chapters are not so much perfect. So if we start from 11th only, the questions which come in mock test, we can get acquainted with it. Some of the particular topics, for example, like mineral nutrition, for example, which was actually eliminated now, but from that particular role of minerals came to be in the mock test. So it becomes very easy that which topics are actually comes in the exams. He might be a very student in, remembering the answers. The way he is speaking, he didn't give me any time to even ask. Okay, I'm totally prepared to say. He's very happy with this institution. It is very clear, right? Would you like to say something about like the doubt clearance session in the last phase of the exam? What was your experience regarding that? Regarding the doubt sessions, I actually not every day exactly, just parallel. For example, first day class is going on, second day class is going on. So after 2 to 3 days, I used to contact Niladri sir offline also for clearing the doubt. And moreover, most of the time I used to solve doubt online, because for example, when the chapter is going, I used to go at home and reading the NCERT, and I used to give the pictures of WhatsApp, and sir instantly solve the doubts. And it is very much helpful, because offline experience is better, but still if you are actually having that sir online also, it will be best experience. And sir was also supportive, because before the day of exam, like Neil also shared, sir also called me, and sir told, don't take tension about biology and chemistry, you would be just otherwise my physics was very weak also. So that's why these 2 subjects was my foundations. It seems how much happy he is, মানে এতটাই স্যাটিসফাইড ও যে ও মানে আরও বললে আরও বলতে পারবে, রাইট? বাট আমাদের কাছে আরও অনেক স্টুডেন্টস রয়েছে, তো আরেকদিন না হয় বসে আরেকটু টাইম নিয়ে আমরা কথা বলবো, ঠিক আছে? থ্যাংক ইউ সো মাচ।